নির্ভীক উত্তরের পর্দায় যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তাদেরকে বলবো এক্ষুনি আগামী 2 মিনিট যত পারেন এই লাইভটাকে শেয়ার করুন। তার কারণ এখন একটা বিস্ফোরক 3.5 মিনিটের অডিও কনফারেন্স কল আপনাদেরকে শোনাবো। সেই কনফারেন্স কলে আপনারা শুনতে পাবেন বাংলাদেশের তর্জমা দিয়ে কেমন ভাবে পশ্চিমবঙ্গে অরাজকতা সৃষ্টির বই পড়ানো হচ্ছে। হোয়াটসঅ্যাপ কল কনফারেন্স, গ্রুপের নাম ছাত্র সমাজ, আবার সেই কুখ্যাত ছাত্র সমাজ। আলোচনার মধ্যে কি কি উঠে আসছে অডিও কলটা শোনানোর পরে আমার কাছে ভিডিও হিসেবে আছে, কিন্তু নম্বরগুলো আমি দেখাবো না। আর নম্বরগুলো যাদের, কণ্ঠগুলো যাদের, সুপারসনিক স্পিডে পালানোর চেষ্টা করেও কোনো লাভ নেই। প্রশাসন কিন্তু এবার ধাওয়া দেবে। পেয়ে গেছে, তোমাদের সবকিছু ডিটেলস পেয়ে গেছে প্রশাসন। এটা বাংলার মাটি, এটা বাংলাদেশ পাওনি, এটা বাংলাদেশ নয় মনে রেখো, এটা পাকিস্তানের বি টিম নয় মনে রেখো, এর নাম বাংলা। শুনুন আগে অডিওটা, বলবো সবটা বলবো, সমস্ত ডিটেলস দেওয়ার জন্যই এসছি আজকে। 3 মিনিট 37 সেকেন্ডের অডিও, আনকাট। শুনুন। আপনারাও চেষ্টা করুন, চালিয়ে যান, বুঝলেন? হ্যাঁ, সেটা তো আছে। আমরা কোনো থাকার দরকার আছে। একদম একদম। আরেকটা বিষয়, এই যে এত কিছু ঘটনার ভিতরে সত্যি করে ভালো করে লক্ষ্য করে দেখুন, যদি কেউ সব থেকে বেশি অপরাধী হয় সেটা হচ্ছে পুলিশ। আমার চোখে কাছে করে, আমার চোখে কিন্তু সব থেকে বেশি অপরাধী যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে পুলিশ। কারণ পুলিশ যদি পুলিশের নিজের দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করতে হবে, আজকের এত গাড়ি নেতা উত্থান হতো না, আর এত গভর্নমেন্ট পুলিশ। আমার চোখে দাদা, আমার চোখে বলি, প্রথমে তো ওদেরকে ইউজ করা হয়েছিল যাতে ছাত্রদের মারা যায়। সে আন্দোলন কেমন ভালো কি খারাপ সেটা জানি না, কিন্তু যখনই আর্মি ঘুরে গেছিল, আর্মি ঘুরে যেতে সঙ্গে সঙ্গে কিন্তু তত্ত্বাবধান হয়ে গেল। তাহলে আর্মির ক্ষমতা বা ধরুন দেশের বলি, ওদের ক্ষমতা কম নয়, কিন্তু আমাদের সাপোর্টে চলে আসে। আমরা কিন্তু আমাদের সফল হয়ে যেতে দাদা। আমি একটা কথা বলি, হ্যালো বিষয়, হ্যালো আমার কথা বলো। আমি একটু পজ করছি, দুটো বিষয় একটু বলে দিই। আমি আরো বেটার করে এখনই শোনানোর আপনাদের চেষ্টা করব এবং শোনাবো অবশ্যই। দুটো বিষয় একটু ক্লিয়ার করে দিই। প্রথমত আপনাদেরকে বুঝতে হবে, এটা ওই তুই জানিস কেমন করে মারলো, ওই যে আপনারা শোনানো ওই দীপশিতা আর মীনাক্ষীর কথোপকথন যেটা শুনেছিলেন আপনারা, এটা কিন্তু ওই রকম স্টুডিওতে বসে বানানো কথোপকথন নয়। ওই জন্য এটা শুনতে বুঝতে একটু অসুবিধা আপনাদের হবে, এটুকু অসুবিধা দাদা নিতে হবে। আরে আমার পুলিশ এত এত অসুবিধা নিচ্ছে, আমার পুলিশকে রোজ সকাল বিকেল শুনতে হচ্ছে, তার মেয়েও হচ্ছে বড়। তা আপনি একটু অডিওটা, একটু অস্পষ্ট অডিওটা শোনার অসুবিধাটা নিন, আমিও শোনানোর চেষ্টাটা করি, এটা একটু শুনতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এতক্ষণ কি কি বললো জানেন? প্রথম কথা বলছে হচ্ছে এই সমস্ত কিছু পশ্চিমবঙ্গে যা হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে পুলিশ বলে উদাহরণ টানছে বাংলাদেশের সেনাবাহিনীর যে ভূমিকাটা ছিল পাল্টিটা মেরে দেওয়ার, সেই পাল্টিটা আমার বাংলার পুলিশ কেন মারলো না, এইটা হচ্ছে এদের কনসার্ন। এরা বলছে, এবারে এই জায়গাটাতেই শুনতে পাবেন, এরা বলছে যে বাংলায় সব থেকে বেশি এই ঘটনার জন্য দোষী কে? বলছে বাংলার মানুষ। তারপরে বলছে যে বাংলায় এই যে ঘটনাগুলো ঘটছে এটাকে আরো বাড়িয়ে তুলতে হবে, তার জন্য গরিবদেরকে বলতে হবে যে যেমন যা চায় তাকে সেটা দেওয়া হবে। মানে আবার সেই সন্দেশখালী মডেল, সন্দেশখালী মডেল নিয়ে ফিরবো। বাকি অডিওটা শুনুন, আরো 10 বার প্রয়োজনে শোনাবো, প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ করলে পাঠিয়ে দেবো, কিন্তু বাকি অডিওটা শুনুন, একটু কানের কাছে ফোনটাকে নিয়ে শুনুন। আমার চোখে সব থেকে বড় অপরাধী হচ্ছে বাংলার মানুষ। আমাদেরকে কন্টিনিউয়াসলি আন্দোলন চালিয়ে যেতে হবে, তাছাড়া
করলো আর লিখলো। সেটা জিজ্ঞেস করে বলবো আন্দোলনে যত গরিব মানুষ আছে যারা তাদেরকে বলতে হবে যে তোমাদের এই দাদা লড়াইটা বড় করতে হবে আর ডেইলি একটা করে বৈঠক করুন, এইটুকুই বলার। ঠিক আছে দাদা, সবাইকে শুভরাত্রি। আমি বেরোলাম বলে একটা কথা বলি সবাইকে। হ্যালো, এই জায়গাটা শুনুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি এই যে আলোচনাগুলো করছেন বা এই যে যা যাবতীয় করছেন, সব থেকে আগে এই আলোচনাগুলো অনেকটা সিকিউর করা দরকার। ভেবে দেখুন, এই আলোচনাগুলো যদি কোনোভাবে মিসম্যাচ হয় বা কোনোভাবে যদি মিস আউট হয়, সেটা কিন্তু এই আন্দোলন বা এই সংগঠনটার জন্য খুবই খারাপ। আমাদের গ্রুপের মধ্যে হয়তো বলা যায় না, অনেকে আছে যারা এইটাকেই আমি মানে দেখার জন্য বললাম। কেন বললাম? অনেকে ঢুকলো বেরোলো, অনেকে দেখছি চুপচাপ আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে খারাপ লক্ষণ। আর অনেক অন্যান্য দেশ থেকেও দেখছি অনেক বাংলাদেশ আপনাদের কোনো প্ল্যানিং যারা তাহলে সেই প্ল্যানিং কিন্তু কার্যকর হবে না। এটাই আর কি। তার জন্যই তো লিডার মুখ তৈরি করতে হবে। এই মুখ যদি হলে তৈরি হয়ে যাবে তখনই গুপ্ত থাকবে, তার আগে গুপ্ত থাকবে না। আলোচনা, সেই আলোচনাটা যাদের নিয়ে আলোচনা, সেই কজন মিলে আলোচনা করুন, তার যে আউটকাম সেটা বাইরে আসুক। কিন্তু আলোচনার যে বিষয়বস্তুগুলো সেগুলো যেন না বাইরে আসে, সেগুলো যেন না সবাই শুনতে পারে, এটা ঠিক নয়। আর এই যে আরেকটা আছে যে আমার হয়তো মনে হচ্ছে যে এই যে ধরুন 100 মিটারের মধ্যে তো পৌঁছে গেছিল একটা টিম, পাড়ার ভেতর দিয়ে যারা গেছিল, তো সেখান দিয়ে অনেকে হয়তো লিক করে দিয়েছে খবর আর কি। বিভিন্ন জায়গাতে দেখবেন এইখান দিয়ে যাবো, এই রুট ফলো করবো, হ্যান ত্যান, এগুলো অনেকে লিক করে দিয়েছিল পুলিশকে, যারা ইনপুট দিয়েছিল আর কি। এরা অনেকে আছে যেগুলো অনেকে আছে বিভীষণ, অনেকে আছে। আরে এই 2-1 দিন আগে তো আমাদের এই গ্রুপ থেকে কজনকে বার করা হলো। স্পষ্ট মোটা মোটা অক্ষরে আলোচনার মধ্যে বলছে, একজন বলছে বেশ কিছু বাইরের দেশের নম্বর, সঙ্গে সঙ্গে আরেকজন কথা কেটে বলছে নবনীতা দেবী এটা পুলিশকে দেওয়া দরকার অবশ্যই, এবং এটা পুলিশকে প্রথমে পাঠিয়ে প্রশাসনের কাছে পাঠিয়ে তারপরে এটা আপনাদের সামনে আনলাম, এবং কোন কোন নম্বর সেগুলো এখনো আমরা ডিসক্লোজ করছি না। একজন যখন বলছে অন্য দেশের অনেক নাম্বার রয়েছে গ্রুপে, তখন যে ব্যক্তি একদম শেষে নিজেকে অ্যাডমিন বলে পরিচয় দিল, সেই ব্যক্তি বলছে বাংলাদেশকে এই আন্দোলনে দরকার। 3টি নম্বর। আমার প্রশ্ন হচ্ছে বাংলার বুকে ছাত্র সমাজ আন্দোলন করবে, ভেরি গুড। সেই ছাত্র সমাজের গ্রুপে অ্যাডমিনদের মধ্যে 3টি বাংলাদেশি নম্বর। ওয়াই? কিসের কারণে 3টি বাংলাদেশি নম্বর ছাত্র সমাজের গ্রুপের, বাংলার পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন? কি কারণে বাংলাদেশি নম্বর? দুটোর একটা, হয় যে ব্যক্তি ওই নম্বর ব্যবহার করছে তিনি ভারতবর্ষের, নম্বরটা বাংলাদেশি, সম্পূর্ণ বেআইনি তাহলে, এবং তাহলে তার সাথে বাংলাদেশের কোনো একটা যোগ আছে। আর যদি তিনি নিজেই, সিমটা বাংলাদেশের শুধু না, তিনি নিজেই যদি বাংলাদেশের হয়ে থাকেন, তাহলে আমার ক্লিয়ার কাট ক্রিস্টাল ক্লিয়ার প্রশ্ন, বাংলার বুকে হওয়া একটা ক্রাইম, সেই ক্রাইমের বিরুদ্ধে গর্জে উঠবে বাংলার ছাত্র সমাজ, তার মধ্যে কিসের জন্য বাংলাদেশ? আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন অগাস্ট মাসের শুরুতে বাংলাদেশে যে ঘটনা ঘটল, 10 দিনের মধ্যে, 7 দিন 8 দিন 10 দিনের মধ্যে তার প্রতিফলন হয়ে যাচ্ছে বাংলার বুকে। ফলাফলটা ম্যাচ করছে না, করবেও না, সেটা সম্ভব না, কারণ এটা বাংলা। কিন্তু আপনি প্রচেষ্টাগুলো দেখুন, আপনি ব্লু প্রিন্টটা দেখুন। আর এত গোপনীয়তা কিসের? ছাত্র সমাজ তো সবুজের অভিযান করবে, সদর্পে এগিয়ে যাবে, বুক ঠুকে কথা বলবে। তাদের কোন পরিস্থিতিতে কোন ধরনের ষড়যন্ত্র করার জন্য
এমন আলোচনা করতে হয় যে এইভাবে কিন্তু প্রকাশ্যে আলোচনা করা যাবে না। আমাদের মধ্যে অনেক বিভীষণ মিশে আছে, রেকর্ডিং এ আছে, তো রেকর্ডিং এখন লাউড স্পিকারে বাজছে, প্রশাসনের কাছে পৌঁছে গিয়েছে, নির্ভীক উত্তর পৌঁছে দিয়েছে। এই রেকর্ডিং এর মধ্যে স্পষ্ট শোনা যাচ্ছে তারা বলছে বাংলাদেশের মডেলটা প্রয়োজন বাংলায়। আমি বলছি যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন তাদের সবার কি বাংলাদেশের সঙ্গে যোগ আছে? না, এটা হয় না, এটা সম্ভব না। এবার বলি সেই সন্দেশখালী মডেল। সন্দেশখালী মডেল না বললে এটা আপনাদের বোঝানো যাবে না। সন্দেশখালী মডেলে কি হল? একভাবে প্রথমে অভিযোগ, তারপরে যৌথ অভিযোগ, তারপরে অভিযোগকারীদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সমাজকর্মী, রাজনৈতিক কেউ নয়। কিরকম সমাজকর্মী? উকিল গিয়ে দাঁড়াচ্ছে। উকিল আবার অন্য প্রফেশনে কি করে? বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল, জিততে পারেনি, ওই জন্য ঘাত ধাক্কা খেয়ে আবার উকিল হয়ে গেছে, বুঝলাম। আর কে দাঁড়াচ্ছে? না, খেলোয়াড় গিয়ে দাঁড়াচ্ছে, অভিনেতা অভিনেত্রী গিয়ে দাঁড়াচ্ছে। তাদের পরিচয় রাজনৈতিক, হ্যাঁ তারাও রাজনৈতিক পরিচয় আছে, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল, মানুষ যাই হোক কিছু একটা দিয়েছে, সেটা দেওয়ার পরে কান ফান গরম হয়ে গেছে, চলে গেছে, গিয়ে আবার নিজের পেশায় মন দেওয়ার চেষ্টা করছে, ফিরতে পারেনি। আমার বক্তব্য হলো সন্দেশখালী মডেল যেভাবে আস্তে 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 বাড়িয়ে তুলে একটা পর্যায়ে এমন নিয়ে যাওয়া হয়েছিল যে তারা সশস্ত্র আন্দোলনের পথ অবলম্বন করে ফেলেছিল, অভিযোগকারীরা তথা গ্রামবাসীরা। ঠিক সেই একই ফরম্যাটে এই আমাদের ছোট্ট বোনটার মৃত্যু পরবর্তী, হত্যা পরবর্তী যে আন্দোলন, তার মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে হাইজ্যাকের মাধ্যমে। সন্দেশখালী শুনতে খুব খারাপ লাগবে বন্ধুরা, কিন্তু শুনতে হবে। সন্দেশখালীর ঘটনাটা সন্দেশখালীর ঘটনা ছিল বলে তথাকথিত সেলিব্রিটি সমাজ ওদের পাশে অতটা দাঁড়ায়নি। ওটাও বিজেপির কারসাজি ছিল, কিন্তু ওদের পাশে অতটা দাঁড়ায়নি। অথচ এখানে একটা সত্যিকারের ঘটনা ঘটলো, কিন্তু তার প্রেক্ষিতে গ্রেপ্তারটাও সত্যিকারের একটাই হলো, তদন্তটাও সত্যিকারের হলো, প্রশাসনের পদক্ষেপ, রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য সবটা সত্যিকারের হলো। কিন্তু এখানে একটা আরবান অ্যাপ্রোচ কাজ করলো। টালিগঞ্জ থেকে সন্দেশখালীতে গিয়ে মিছিল করা, অনেকটা দূর যেতে হবে। এই যে হালে নন্দীগ্রামে এক মহিলা তৃণমূল কর্মীকে বিবস্ত্র করে ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতকারীরা প্যারেড করালো রাস্তায়, তা শ্লীলতাহানি করলো, সেখানে কোনো আপনি দেখতে পাবেন না স্বঘোষিত সুশীল সমাজের কেউ গিয়ে পৌঁছিয়েছে। কেন? টালিগঞ্জ থেকে, রিজেন্ট পার্ক থেকে, গলফ গ্রিন থেকে, বাসদ্রোণী থেকে, এই সব জায়গা থেকে ওই নন্দীগ্রামে যাওয়াটা অনেকটা দূরত্ব। তার থেকে ইট ইজ ইজিয়ার, এই টালিগঞ্জ থেকে চট করে আমি চলে গেলাম এইডবিতে, যাদবপুর এইডবি বাস স্ট্যান্ড, চলে গেলাম আমি কলেজ স্কোয়ারে, চলে গেলাম আমি লালবাজারের সামনে। এইগুলো মাচ ইজিয়ার। আপনি বোঝার চেষ্টা করুন, এই ব্যক্তিগুলো বিচার চাইছে, তার সঙ্গে বলছে কলকাতা পুলিশ খারাপ, রাজ্য প্রশাসন খারাপ, আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কলকাতা পুলিশ কি করেনি আমাকে বোঝান, কোন কাজটা কলকাতা পুলিশ করেনি? আজকে পুলিশ ডে, লজ্জা আমার রাজ্যের যে পুলিশ ডে সেদিনকে আমার রাজ্যের পুলিশ কর্মীদেরকে তাদের কাজের জন্য ধন্যবাদ না জানিয়ে কেউ চুড়ি পরতে বলছে, কেউ সায়া ব্লাউজ পরতে বলছে। দেখুন, চুড়ি সায়া ব্লাউজ সবগুলোই আমাদের মায়েরা পরেন। এগুলো পরা মানে যদি কেউ নিজেকে বিকিয়ে দিয়েছে মনে করে, তাহলে কেউ যদি নিজের মাকে বিকিয়ে যাওয়া মনে করে, আমার তাতে কিছু বলার নেই, আমি অন্তত মনে করি না। রাজ্যের পুলিশ কি করেনি, কতবার বোঝালে আসলে এরা বুঝতে পারছে না তা না, এরা বুঝতে চাইছে না। কারণ বুঝতে চাইলে বুঝতে হবে, আর বুঝে গেলে
জামাতের হাত দিয়ে বাংলাদেশ ঘুরে যে টাকাটা আসছে সেই টাকার বখরাটা পাবে না। আমার প্রশ্ন হচ্ছে, কেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এই বিষয়টা নিয়ে চুপ? আমি বলছি অপরাধ হয়েছে, অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ হবে। এদেশকে প্রতিবাদ করতে এই বাংলার মাটি শিখিয়েছে। সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে হঠাৎ করে সৈনী সরকার মা হতে চাইছেন না এই বাংলায় বলে বাংলা প্রতিবাদ করছে না। এ মাটি বাংলা, এই মাটি এই দেশটাকে প্রতিবাদ করতে শিখিয়েছে। কিন্তু আমি বলছি, এই যে প্রতিবাদের মধ্যে হাইজ্যাক, এই যে সুন্দর সুন্দর ডিপ ফেক ভিডিও বানানো, এই যে TV9 বাংলা নাকি অন্যদেরকে টেক্কা দিয়ে দিয়েছে। কিসে টেক্কা দিয়েছিস তুই? ফেক নিউজে টেক্কা দিয়েছিস। লজ্জা করে না? ধর্ষিতা, মৃতা, খুন হওয়া একটা মেয়ে, আমাদের বাড়ির মেয়ে, সেই মেয়েটার মা বাবার গলা পর্যন্ত ভারিয়ে TV9 তোমরা অডিও চালাও। এবিপি আনন্দ তোমরা অডিও চালাও। আর এবিপি আনন্দর পলিসি দেখুন, আনন্দবাজার একদিকের কথা বলছে, এবিপি আনন্দ অন্য দিকের কথা বলছে। আর আপনারা জানেন কি, আপনারা দেখেছেন? কমেন্টে একটু বলবেন তো। এবিপি আনন্দে গতকাল মাননীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার একটা বক্তব্য রেখেছেন। গতকালকে না গত পরশু আমার মনে হয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা কি দেখেছেন কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্যের প্রেক্ষিতে কি কি হয়েছে? কাকলি ঘোষ দস্তিদার মাননীয় সাংসদ একটা বক্তব্য রেখেছিলেন। সেই আলোচনায় অগ্নিমিত্রা পাল, ঠোঙা সজল, মীর আফসার আলী, ডক্টর অভিজিৎ চৌধুরী, অনিকেত বিপ্লবী, কুণাল ঘোষ সহ অনেকে উপস্থিত ছিলেন। সঞ্চালক ছিলেন সুমন দে, এবিপি আনন্দ। কাকলি ঘোষ দস্তিদারের সম্পূর্ণ বক্তব্যের একটা নির্যাস বার করে কিছু বাংলাদ্রোহী অপশক্তি ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে কাকলি ঘোষ দস্তিদার নাকি বলেছেন যে কোনো একটা পিরিয়ড অফ টাইমে যারা যারা এই বাংলায় ডাক্তার হয়েছেন তারা নাকি সকলে, মানে তার মধ্যে যারা মহিলা তারা নাকি সকলে কম্প্রোমাইজ করে ডাক্তার হয়েছেন। এটা কে বলছে? এটা কাকলি দেবী বলেননি, এটা বলছে কিছু বাংলাদ্রোহী অপশক্তি। চিহ্নিত করে দেবো নাম, ছবি, ডিটেলস সহ, আজকেই করে দেবো, অসুবিধা নেই। আমি বলছি এটা তারা বলছে যে কাকলি দেবী নাকি বলেছেন যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে যারা যে মহিলারা ডাক্তার হয়েছেন বাংলার বুকে তারা নাকি সেক্সুয়াল ফেভার্স এবং কম্প্রোমাইজের বিনিময়ে ডাক্তার হয়েছেন। এটা এই কথাগুলো কাকলি দেবীর মুখে বাংলাদ্রোহীরা বসিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। কাকলি দেবী এক্স্যাক্ট কি বলেছিলেন ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে, আমরা তার ট্রান্সক্রিপ্টটা আপনাকে পড়ে শুনিয়ে দেবো। অত বড় ভিডিও দেখে কাজ নেই, যারা দেখেছেন জানেন। কাকলি দেবী কি বলেছেন সেটা আপনাদেরকে বলি। কাকলি দেবী এবিপি আনন্দে বলেছিলেন একটা সেকশন, আমি বলছি, আমিও তো একটি মেয়ে, তখন তো আমারও 17-18 বছর বয়স ছিল, এরকম কিন্তু আমি কখনো দেখিনি। তিনি কোন সময়ের কথা বলছেন? তিনি কিন্তু বাম আমলের কথা বলছেন। যদি কাকলি ঘোষ দস্তিদারের, ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের যদি নোংরামি, রাজনৈতিক নোংরামি করতে হতো তাহলে তিনি বলতে পারতেন যে বাম আমলে অত্যন্ত নোংরামি তিনি পড়ার সময় দেখেছেন। তিনি কিন্তু সেটা বলেননি। তিনি কি বলছেন মন দিয়ে শুনুন। তারপরের জেনারেশনে আসি, যেটা প্রায় আমার থেকে 25 বছর পরে, যেটার কথা ও মানে অনিকেত বিপ্লবী বলল যে গোষ্ঠী শুদ্ধ সবাই সেখানকার, কোট অ্যান্ড কোট।
মানে আমার উপরে প্রায় 10 বছর উপরে আমার স্বামী পড়াশোনা করেছেন সেখানে, আমার প্রায় 25 বছর পরে আমার ছেলেরা পড়াশোনা করেছেন সেখানে। তারাও কিন্তু যেত এবং বাড়িতে যখন দাগ টাগ নিয়ে পরের দিন ওটি করে ফিরতো সকালে, আমি বলতাম কি রে তোরা ঠিক মতো একটা জায়গায় শুতে পারিসনি। আপনার মনে হতে পারে ওনার পারিবারিক আলোচনা আপনাকে শোনাচ্ছি কেন, আপনাকে শুনতে হবে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। শোনাচ্ছি। বলতো মা জায়গাই তো নেই, আমরা ওটির মাটিতে প্লাস্টিক শিট, যেগুলো আমরা ম্যাকিনটস বলি, যেগুলো পরে অপারেশন করি, সেইটা পেতে শুয়েছিলাম সারা রাত ওটি চলেছে, মাঝে মাঝে শুয়েছি, মাঝে মাঝে উঠেছি। ডাক্তাররা কিন্তু একমাত্র প্রফেশনাল যারা কাজ করতে করতে ওটির মাটিতে শুয়ে পড়ে, পরের পেশেন্ট এমার্জেন্সিতে কখন আসবে তাড়াতাড়ি উঠে তাকে বাঁচাতে হবে। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এক্সপ্লেন করছেন যে কতটা দুঃসাধ্য সাধন করেন একজন ডাক্তার হয়ে ওঠার জন্য এবং একজন ডাক্তার হিসেবে পরিষেবা দেওয়ার জন্য। শুনুন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এবং সুমন অত্যন্ত ভালো সঞ্চালক, বা যারা হয়তো নাটকে আছেন, থিয়েটারে আছেন, কেউ রাত্রিরে কাজ করতে করতে বিছানা নেই বলে মাটিতে শুয়ে পড়ছে, এটা ডাক্তাররা ছাড়া কিন্তু আর কেউ করেন না। সেটা হচ্ছে আমি পাশ করার 25 বছর পরে। কিন্তু তখনও কিন্তু আমি সেদিনও বলেছি যে ছাত্রীদেরকে কোলে বসিয়ে পরীক্ষা নেওয়ার একটা চল শুরু হয়েছিল, যার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা করি। আমার ছেলেরা নিন্দা করেছে বলে তাদের কম নম্বর দেওয়া হয়েছে। তারা কিন্তু আজ প্রথিতযশা চিকিৎসক এখানেই, অর্থাৎ বাংলায়। কিন্তু সেই যে কোলে বসে পরীক্ষা নেওয়াটা এই জায়গায় এসে দাঁড়াবে যে উৎকোচ নিয়ে পরীক্ষায় পাশ করানো হবে বা কারোর থিসিস আটকে রাখা হবে যদি সে মুখ খুলতে সাহস দেখায়, এতটা আমি ভাবতে পারিনি। তিনি যে সময় থেকে শুরু করলেন সেটা হচ্ছে বাম আমলের যাই পরিস্থিতি, আর তিনি এখন বলতে যেটা বলছেন সেটা হচ্ছে নতুন সরকারের 13 বছর পরের পরিস্থিতি। দুটোই তার পারসেপশন। তিনি কোথাও কি বলেছেন, আপনারা কি শুনলেন কোথাও তাকে বলতে যে তিনি বলেছেন যে কোনো একটা পিরিয়ড অফ টাইমে সমস্ত মেয়েরা সেক্সুয়াল ফেভার বা কম্প্রোমাইজের মাধ্যমে পাশ করত, স্বেচ্ছায় বা সবাই করত, এমন কোনো উল্লেখ কাকলি দেবীর মুখে আপনারা শুনলেন কি? এই যে ট্রান্সক্রিপ্টটা পড়ে দিলাম। কিন্তু ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা মিথ্যে চক্রান্ত করে এফআইআর করার চেষ্টা হয়েছিল অন্য একটি রাজ্যে, সেই রাজ্যের কমিশনারকে নির্ভীক উত্তর চিঠি লেখার পরে সেই রাজ্যের পুলিশ এফআইআর আর নেয়নি, ঠিক একইভাবে অপব্যাখ্যা করা হলো সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্যের। সেই বক্তব্যকে কিরকম ভাবে খণ্ডন করা হলো। কাকলি ঘোষ দস্তিদার বলেছেন যে একটা সময় 2000 ধরে নেওয়া যেতে পারে 2000-এর পরে, যখন তার ছেলেরা 2005-7 সাল নাগাদ, যখন কাকলি ঘোষ দস্তিদার, ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের ছেলেরা ডাক্তারি পড়ছেন রাজ্যের মেডিকেল কলেজে, সেই সময় সাকসেস বা মার্কস বা ফেভার্স ইন এক্সচেঞ্জ অফ কম্প্রোমাইজ এর একটা ট্রেন্ড চালু করার চেষ্টা চলেছে। দ্যাট ইজ হোয়াট কাকলি ঘোষ দস্তিদার হ্যাজ সেড। এবার কাকলি দেবী তো বললেন, সেটাকে অনেকে বানালো নারীর প্রতি অবমাননাকর, অপমানজনক। আপনি একটা কথা বলুন, যদি এই স্টেটমেন্ট মিথ্যাই হবে তাহলে 2001 সালের 7ই নভেম্বর সেই একই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের নামে একটা খবর টাইমস অফ ইন্ডিয়ায় কেন বেরোলো যে সেখানে সেক্সুয়াল ফেভার এবং পর্নের একটা র্যাকেট চলছে এবং তার বিরোধ করায় এক ছাত্রকে প্রাণ হারাতে হয়েছে সরকার বামদের?
কেন বেরিয়েছিল এই খবর টাইমস অফ ইন্ডিয়ায় 2001 সালে? আচ্ছা, যদি কাকলি দেবী যেটা বলেছেন যে কম্প্রোমাইজের একটা ট্রেন্ড চালু করার চেষ্টা হয়েছিল, প্রেসারাইজ হয়েছিল, যদি এটা বলা মানে বোঝানো হয় যে তৎকালীন সময় বা বাংলার বুকে এ যাবৎ যে মহিলারাই ডাক্তার হয়েছেন তারা সকলেই নিজেদের ক্ষমতায় নয় সেক্সুয়াল ফেভারের বিনিময় হয়েছেন, যদি বাংলাদ্রোহীদের বলা এই কথাটাকেই সত্যি ধরে নিতে হয়, তাহলে আমরা যে কথায় কথায় বলি ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ হয়, বা কর্পোরেট সেক্টরে প্রত্যেকটা অফিসে অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল, কেন কেন তাহলে কি কর্পোরেট সেক্টর এবং ফিল্ম ইন্ডাস্ট্রির মহিলারা সকলে স্বেচ্ছায় কম্প্রোমাইজ করে? না, আমি বুঝতে পারলাম না। হতে পারে আমার পুঁজি কম, আমি বুঝি কম, হতে পারে। আমাকে বুঝিয়ে দিন। এরপরে তো আসবো অনেক ডাক্তারদের কীর্তিতে, আসতেই হবে, আমার কিছু করার নেই। আমি বলছি কাকুলি ঘোষ দস্তিদার, ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার, যিনি নিজের জীবনের 46টা বছর এই বঙ্গ রাজনীতিকে দিয়েছেন, যিনি 44 বছর আগে ডাক্তারি পড়েছেন, আজকে তিনি এতগুলো বছর, 4টে দশক ডাক্তার হিসেবে পরিষেবা দিয়েছেন এই বাংলার মাটিতে। ওই ডক্টর কুণাল সরকারদের মতো না, বা ওই ডক্টর নারায়ণ ব্যানার্জিদের মতো না। সেই ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে, তার মুখ থেকে যখন আমরা শুনি যে কোনো একটি সেক্টরে হওয়া সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে তিনি গর্জে উঠছেন, তখন ভারতীয় জনতা পার্টি এবং তাদের পোষ্য কিছু ডাক্তার কি কারণে ক্ষিপ্ত হয়েছে? হ্যাঁ, কাকুলি দেবী ক্ষমা চেয়েছেন, তিনি ক্ষমা চেয়েছেন তার কারণ তার মধ্যে সেই সভ্যতা, সেই ভদ্রতা আছে যে একটা মেয়ের প্রাণ চলে গেছে, এই সময় আমার এই কথা নিয়ে কেউ বা কারা নোংরামি করবে, অনিচ্ছাকৃত হলেও কারোর যেন মনে কষ্ট না হয়। তাই কাকুলি দেবী একজন সুযোগ্য জনপ্রতিনিধি হিসেবে এবং একজন যথাযথ মানুষ হিসেবে তিনি টুইট করে ক্ষমা চেয়েছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কাকুলি দেবী তো একজন মহিলা, একজন নারী, তাকে নিয়ে লিখছে জয়ন্ত রায়। এই জয়ন্ত রায়, এ দেখুন ছবি দেখাচ্ছি, বিরাট বড় আরএসএস প্রচারক, লিখছে কাকলি ঘোষ দস্তিদার, আপনি কার কোলে বসে পাস করেছিলেন? ক্ষমতা থাকলে নামটা প্রকাশ করুন। কাকলি দেবী তো ক্ষমা চেয়েছেন টুইট করে। এই 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 স্কাউন্ডারেল জয়ন্ত রায় ক্ষমা চেয়েছে? হ্যাঁ, কে এই জয়ন্ত রায়টা? কে? আরো বলছি, ডক্টর অরুণিমা ঘোষ দেবী, তিনি লিখেছেন, পড়ে শোনাই আপনাদের। প্রথমত ছবিটা দেখুন, এই ছবিটা দিয়েছে। কোন ছবি? ডক্টর অরুণিমা ঘোষ দেবী যেই দলটার প্রচার করতে এখনো ব্যস্ত, সেই দলের মানে যে লিডার অফ অপোজিশন, সেই ব্যক্তি যেই স্টিং অপারেশনে দেখা গেছিল আনন্দবাজার না বর্তমান কিসে একটা মুড়ে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, সেই স্টিং অপারেশনের ছবি দিয়েছে। মানে কাকলি দেবীকে দোষী করার আগে একটু নিজের ঘরের দিকে তাকিয়ে নেবেন দিদিভাই, সেটা পরের কথা। প্রথম কথাটা বলি, ডক্টর অরুণিমা ঘোষ দেবী দিদিভাই বলছেন, কাকলি ঘোষ দস্তিদার, আপনি কার কোলে বসে পরীক্ষা দিয়ে পাশ করেছেন আমাদের জানা নেই, কিন্তু সারা বাংলার মহিলা ডাক্তারদের আপনি এইভাবে অপমান করতে পারেন না। আমরা নিজেদের মেরিটে পড়াশোনা করেই ডাক্তারিটা পাশ করেছি এবং এতটা যোগ্য হয়েছি যে নিজেরা ডাক্তারি করে উপার্জন করে খাই, আপনার মতন ঘুষ খেয়ে বাঁচতে হয় না। এই ভাষাগুলো যেই ডাক্তার দেবী দিদিভাইয়ের, তিনি নাকি আবার সাইকিয়াট্রিস্ট। এটা শুনে আমার সাইকোলজিক্যাল অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে ইনি লোককে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করেন, যার মনে এত রোষ, এত ঈর্ষা, এত ইনফিরিয়রিটি কমপ্লেক্স। এই যে বলল কাকুলি ঘোষ দস্তিদার, ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার
সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে আওয়াজ তোলা মানে সমস্ত মহিলাদেরকে সেক্সুয়াল ফেভার নেওয়ার দোষে দোষী করেছেন। এই যে কাকুলি দেবীর নামে এই নোংরা দোষটা আরোপ করে দিল এই ডাক্তার দিদিভাই দেবী, তার মানে কি বাসে আমাদের কোনো বোন কোনো দিদি যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, তার মানে সে কি স্বেচ্ছায় ওটা করছিল? আমি বুঝতে পারছি না, আমি এদের লজিকটা বুঝতে পারছি না। কাকুলি দেবী তো বলেছেন যে হ্যারাসমেন্টের বিরুদ্ধে গর্জে উঠলে তাদের সমস্যায় পড়তে হয়েছে। এরা বলতে কোনটা চাইছে? হ্যারাসমেন্ট ছিল না। এরা বলছে কাকুলি দেবী নাকি কারোর কোলে বসে পরীক্ষা দিয়েছেন, অথচ কাকুলি দেবী কিন্তু নিজে বলেছেন যে তখন বাম আমল হলেও তিনি কিন্তু একটা জায়গায় তিনি এবিপি আনন্দর বক্তব্যেই বলেছেন যে আমরা রাত নেই বিরেত নেই লাইব্রেরিতে ক্যান্টিনে যেখানে সেখানে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম। কই আমাদের সঙ্গে তো এরকম হয়নি। এখন পরিস্থিতিটা এরকম কেন হয়ে গেল সেটা ভীষণ আশঙ্কার। তিনি যদি কোনো সার্টেন বিষয় কোনো রাজনীতিকে রিপ্রেজেন্ট করতেন, তিনি হয়তো এই কথাটা বলতেন না, কিন্তু তিনি রিপ্রেজেন্ট করছিলেন অনেক মানুষকে, দীর্ঘদিনের জনপ্রতিনিধি তো, অনেক মানুষকে তিনি রিপ্রেজেন্ট করছিলেন, তাই তিনি কিন্তু এই কথাটা বলেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপ্রেজেন্ট করছিলেন, তাই তিনি সত্যি কথা বলেছেন। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিপ্রেজেন্ট করছিলেন বলে তিনি সাদাটাকে সাদা কালোটাকে কালো বলার সাহস দেখিয়েছেন। কিন্তু মহিলাদের ওপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে, এই আওয়াজ তোলা মানে মহিলারা কারোর সঙ্গে কম্প্রোমাইজ করছে, এই যে ইজি সমীকরণ দিদিভাই করে ফেললেন। তাহলে ওই ডক্টর অরুণিমা ঘোষ দিদিভাইয়ের একটা পোস্ট আপনাদের পড়ে শোনাই। দুদিন আগের পোস্ট। তিনি লিখছেন, তিলোত্তমার বিচারের দাবি ছাড়াও আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমাদের ভেবে দেখতে হবে। এই ঘটনাই আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে তৃণমূল আশ্রিত একটা সিন্ডিকেট রাজ্যের সব মেডিকেল কলেজগুলোয় সক্রিয়। ছাত্রদের পাশ করানো হোক বা ইন্টার্নশিপ ক্লিয়ারেন্স বা হাসপাতালের যে কোনো অনৈতিক কাজে এরা যুক্ত। এদেরকে খুশি করে চলতে পারলে অনার্স পাওয়া যায়, শুনছি নাকি প্রশ্নপত্রও পাওয়া যায়। এদের বিরোধিতা করলেই নানান হেনস্থা নির্যাতনের সম্মুখীন হতে হয়, খুনও হতে হয় নাকি আমরা জানি না, কিন্তু অনুমান করতে পারি তিলোত্তমার খুন এই সিন্ডিকেট চক্রগুলোর সাথে ভীষণভাবে জড়িত, নইলে একটা ক্রাইমকে চাপা দিতে এত প্রভাবশালী এক জায়গায় হতো না। এর সঙ্গে তিনি একটি নিউজ ক্লিপ শেয়ার করেছেন, সেখানে লেখা রয়েছে, অভিযোগ আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মেদিনীপুর মেডিকেলের ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান নাকি মহিলা জুনিয়র ডাক্তারদের আইটেম সঙ্গে নাচ করতে বাধ্য করত। আমি বলছি এই যে ডক্টর অরুণিমা ঘোষ দিদিভাই দেবী, ইনি যে বললেন যে আইটেম সঙ্গে নাচ না করলে অনার্স কেটে যাবে, আইটেম সঙ্গে নাচ করলে প্রশ্নপত্র পাওয়া যাবে, মানে ভালো নম্বর পাওয়া যাবে, তার মানে এই ডক্টর অরুণিমা ঘোষ দিদিভাই দেবী কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন? যে আজকে যারা ডাক্তারি পড়ছেন তারা সবাই আইটেম ডান্সার, নোংরা মানসিকতার মানুষ। মানুষটা বলতেও মানে সংকোচ হচ্ছে, নোংরা মানসিকতা। কি বলতে চাইছেন? কাকুলি ঘোষ দস্তিদার, ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার যখন বললেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে গর্জে ওঠার কথা, তখন সেটা হয়ে গেল সব ডাক্তারের, সমস্ত ডাক্তারের ক্রেডেন্সিয়াল ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন, পোটেনশিয়াল নিয়ে প্রশ্ন। মহিলা ডাক্তারদেরকে অপমান করা নাকি একটা ডিফেমেশন, এটা নাকি ডিফেমেশন হয়ে গেল। আর এই ডক্টর অরুণিমা ঘোষ দিদিভাই দেবী মহিলা যখন বলছে যে আইটেম ডান্স করলে ভালো নম্বর পাওয়া যায়, অনার্স থাকে, তাহলে ও কাকে অপমান করছে? এখন যারা ডাক্তারি পড়ছে তাদেরকে। তাহলে ও কেন ক্ষমা চাইবে না? ওয়াই দ্য হেল শি উইল নট অ্যাপোলোজাইজ? কাকুলি দেবী তো অ্যাপোলোজাইজ করেছেন। ন্যারেটিভ বানাও, হ্যাঁ ন্যারেটিভ। তুমি যত বড় সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্ট হও না কেন, বাংলার মানুষের সাইকোলজি নিয়ে খেলাটা অত সোজা নয়। বাংলার মানুষ কিন্তু সব দেখছে, শুনছে, নোট করে রাখছে। শুনলে অবাক হবেন না হয়তো, মানে চাটুকারিতা যে পর্যায়ে গেছে।
ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার একটি চিঠি করেছে আইএমএ কে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, কাকলি ঘোষ দস্তিদারের ওই সমস্ত মানে জলের লাইন কেটে দিতে হবে, অক্সিজেন কেটে দিতে হবে, এরকম টাইপের আর কি দাবি ঠাবি দিয়ে। সেই চিঠিটা আমাদের মতো বুঝিকম মানুষগুলো কোথায় দেখতে পেলো জানেন? কোথাও খুঁজে কোথা খুঁজেছি তোমায় বলে গান গেয়ে গেয়ে ঘুরছিলাম, খুঁজেই পাচ্ছি না। এমনকি ডক্টর অরুণিমা ঘোষ দিদিভাই দেবী ভদ্রমহিলা, ওনার কাছেও, ওনার ওয়ালেও পেলাম না এই চিঠি, অথচ উনি নিজে কিন্তু সাইকিয়াট্রিস্ট। যাই হোক, এই চিঠি আমি পেলাম কোথায় বন্ধুরা? এই চিঠি আমি পেলাম এক রত্ন ভাণ্ডারে, যে রত্ন ভাণ্ডার টুইটারের বুকে চালান। এই দেখুন, এই দেখুন, কার নাম? উল্টো দেখাবে, একটু একটু পড়া যাচ্ছে কি ওপরের নামটা? হ্যাঁ, অগ্নিমিত্রা ছল, এই অগ্নিমিত্রা পল। মানে কাকলি দেবী, ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের অপরাধ হয়েছে, সেই অপরাধের বিরুদ্ধে আইএমএ কে চিঠি করা হয়েছে। চিঠি করেছে একটি সার্টেন রেসপেক্টেড অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন। তার বিরুদ্ধে সেই যে চিঠি, সেটা জনসমাজে কি করে আসবে? মিডিয়া দেখাবে? দুষ। এই ডক্টর অরুণিমা ঘোষ দিদিভাই দেবী ভদ্রমহিলারা দেখাবেন? দুষ। We need some spice like সন্দেশ খালি, and to spice it up, to spice up the game. Here comes Dr. অগ্নিমিত্রা ছল। এই অগ্নিমিত্রা পল আমার এখনো মনে আছে, সন্দেশখালী স্ট্রিং অপারেশনের দিন যখন আমি তাকে ফোন করি, স্ট্রিংটা এক্সপোজের পরে, অগ্নিমিত্রা পল আমাকে কি বলেছিলেন বাংলার মানুষকে শুনিয়েছিলাম। ফোন ধরে কম্পিত কণ্ঠে আমাকে বলছিল, আমার না শরীর খারাপ, এখন কথা বলতে পারবো না। এমন কাজ করেন কেন যে এবেলা ওবেলা শরীর খারাপ হয়ে যায়? এমন কাজ করেন কেন যে প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে গলা কেঁপে যায়? কাকলি ঘোষ দস্তিদার একজন ভদ্র মহিলা, একজন ডক্টর। আমি যদি ধরে নিই উনি ডক্টর না, উনি মানে ওনার কোনো শিক্ষাগত যোগ্যতাও নেই, উনি পরীক্ষিত একজন জনপ্রতিনিধি, এত বছরের, এত দশকের। সেই মানুষটা মহিলাদের সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তার একমাত্র অপরাধ, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছেন। আরে টিকিট নয়, দল দেয়। জনমত তো জনগণ, গণদেবতা দেন। কাকলি ঘোষ দস্তিদারকে কার কোলে বসা, এই কোলে বসা, সেই কত নোংরা আক্রমণ হতে পারে। কাকলি ঘোষ দস্তিদার মহিলা নন না, উনি নারী নন, উনি কারোর মা নন না। ওনার ছেলে যখন সোশ্যাল মিডিয়াটা খোলেন, তখন দেখছে তার মায়ের ব্যাপারে কেউ লিখছে কার কোলে বসেছিল। ওনার ছেলের খারাপ লাগার কোনো অধিকার নেই। তার কারণ ওনার ছেলে তো মীর আফসার আলীর মতো করে এই মাথাটাকে কাঁপিয়ে কাঁপিয়ে, চোখটা ছলো করে ঢপের গল্পগুলো ছেলে মেয়ের নাম দিয়ে চালাতে পারবে না, তাই না? হ্যাঁ, ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের তো কোনো যোগ্যতাই নেই না নারী হিসেবে নিজেকে দাবি করার। উনি তো তৃণমূল সাংসদ, ওনাকে যা ইচ্ছে বলে দেওয়া যায়। হ্যাঁ, এবার যদি উনি একটা পাল্টা কোনো মামলা করেন, একটা চিঠি দেন, একটা পুলিশ কমপ্লেন করেন, তখন কি হবে? রাষ্ট্র ভয় দেখাচ্ছে, ভয় দেখাবে। কি যতই ভয় দেখাও, গিটারটা গান হয়ে যাবে নাকি বন্দুক হয়ে যাবে, শিলাজিৎ বলেছেন। অ্যান্টেনায় কত কাক বসলো, উড়ে গেল। শিলাদা, আপনাকে খুব শ্রদ্ধা করি। আপনাদের একটাই জিনিস আমার অবাক লাগে, আপনাদের সব প্রতিবাদগুলো 8B বাস স্ট্যান্ডে এসেই থমকে যায়। সব কলরব 8B বাস স্ট্যান্ড অব্দি সীমিত। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার টুইট করে বললেন যে আমার এবিপি আনন্দে বলার কথা যদি কারোর মনকে কোনোভাবে ব্যথিত করে থাকে, আই রিট্র্যাক্ট ফ্রম মাই ওয়ার্ডস। আমি ফিরিয়ে নিচ্ছি, আমি দুঃখ প্রকাশ করছি। আসলে এটাই তো বিজেপি চাইছে, কেন জানেন? শুধুমাত্র পশ্চিমবঙ্গের ডেটা বলছি,
17 থেকে। নির্ভীক উত্তর 2017 শুরু। সেই শুরুর দিন থেকে 2017 শুরু হয়েছি আমরা, শুরুর দিন থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কোন কর্মীর, পশ্চিমবঙ্গেরই ভারতীয় জনতা পার্টির কোন নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ, এর সংখ্যাটা বাৎসরিক কত জানেন? 8 বছরে। আমি বাৎসরিকটা বলে দিচ্ছি, বাকি অঙ্কটা আপনারা করে নেবেন। বাৎসরিক কত জানেন? বাৎসরিক। এর মধ্যে কিছুটা সোশ্যাল মিডিয়া, কিছুটা থানায় যাওয়া। বাৎসরিক সংখ্যাটা কত বলুন তো? বাৎসরিক 8,000। এই বাংলায় বাৎসরিক 8,000 ভারতীয় জনতা পার্টির মহিলা কর্মীরা ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির পুরুষ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শ্লীলতাহানি বা সহবাস বা সেক্সুয়াল কোন রকমের সেক্সুয়ালি কালার্ড রিমার্ক, কোন রকমের পারভার্ট, কোন রকমের ইন্ডিকেশন। বাৎসরিক 8,000। 8 বছর, 17 থেকে শুরু করে আমি 7 বছরই ধরলাম, মানে 50,000 তো পেরিয়েইছে। ঘটনা বলবো? শ্রমিক ভট্টাচার্য বলবো? শ্রমিক বাবু, ধেই ধেই করে নাকি আপনি বিবস্ত্র হয়ে নৃত্য করতেন মহিলাদের বাড়িতে গিয়ে। প্রতিবাদ করলে আপনি নাকি মহিলাদের গাড়ি টাড়ি ভেঙে দেন। লজ্জা করে মুখ দেখাতে। বাংলার মানুষের সামনে মুখ দেখাতে পারবে না বলে তড়িহড়ি বলেছে আমাকে সাংসদ ফাংসদ কিছু একটা বানিয়ে দাও রাজ্যসভা। পালিয়ে গেছে এখান থেকে। আবার ওকে নাকি বাংলার নারী সুরক্ষা বিষয়ক কমিটির চিফ হিসেবে নিয়োগ করেছে বিজেপি। কুজোর চিত হয়ে শুতে ইচ্ছে করে এটা অবধি মানা যায়, কিন্তু নারী সুরক্ষা দিতে ইচ্ছে করে শ্রমিকের, এ দাদা মানতে পারছি না। তার থেকে আপনি বলুন আমাকে কেজিএফ এর মতো দেখতে, ওইটা আমি মেনে নেব। শ্রমিক নারী সুরক্ষা দেবে এইটা মানা যাচ্ছে না। পিডিএফ ফাইল একটা। পিডিএফ ফাইল মানে কি বোঝায় খুঁজে নেবেন, একটু গুগল করুন, দেখতে পাবেন। কাকলি ঘোষ দস্তিদার যেই মাত্র এই 2005-7 কথা বললেন, আমরা সেই মাত্র আমাদের স্বাস্থ্য দপ্তরে বা পুরনো ডাক্তার বাবুদের মধ্যে যে পরিচয়, যে যোগাযোগ নির্ভীক উত্তরের, সেটা আমরা একটু ব্যবহার করে একটু তত্ত্ব তালাশ করলাম। বেরোলো কি জানেন? আমি ওই ডাক্তারের ছবি দেখিয়ে দিতে পারি আপনাদেরকে। ডক্টর হালদার, মনে পড়ে হালদার বাবু? 2007 আরজিকর মেডিকেল কলেজ, ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন, একটি ছাত্রী। ডক্টর হালদারের নাম বলা তো খুবই সহজ। ওনার ওই সুজন চক্রবর্তী জাতীয় চুলের স্টাইল দিয়ে ছবিটা দেখানোর জন্য হাতটা নিষ্পিস করছে। কিন্তু আমি চাই এনার বিরুদ্ধে আগে তদন্তটা রাজ্য প্রশাসন করুক, ছবিটা তারপরে নয় TV9 বাংলার এবিপি আনন্দ আপনাদের দেখাবে। ডক্টর হালদার, আপনি নাকি বেড়ে উঠেছেন বিরাটি বলে একটি এলাকায়। এই এলাকায় আমার নাম বলবেন কাউকে, আমার নাম অনিন্দ্য চৌধুরী। আপনাকে বলে দেবে কে আপনার পেছনে লেগেছে। 2007 সালে এইচওডি ছিলেন। একটি ছাত্রীকে, এমবিবিএস ছাত্রীকে আপনি ফেল করিয়ে দিয়েছিলেন। সে থিওরিতে 67 পেয়েছিল। আমি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিষয়ক যারা আধিকারিকরা রয়েছেন, স্বাস্থ্য দপ্তরের যারা পদাধিকারীরা রয়েছেন, সেই সমস্ত আধিকারিক এবং পদাধিকারীদেরকে আমি করজোরে অনুরোধ করছি, তৎসহ আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করছি, 2007 সালের 2007 সালের মার্কশিটের তালিকা বার করে আমার তথ্যটা একবার মিলিয়ে নিন। যদি ভুল হয় এই ডক্টর হালদারকে যোগাযোগ করে বলবেন আমার নামে মামলা করতে, তাতে আমার যা হবে হবে। এই ডক্টর হালদার দিনের পর দিন কুপ্রস্তাব দিয়েছেন ছাত্রীদেরকে। যারা যারা মেনে নেননি তারা বলি হয়েছেন,
আমি এই কথা বলা মানে কি 7 সালে যারা পাশ করেছিলেন সবাই মেনে নিয়েছিলেন? সেক্সুয়াল ইন্টারেস্ট, একটা প্রিডেটর, একটা নরখাদক, একটা ধর্ষক যখন এগুলো করে, সে কি রেজিস্টার খুলে নামে টিক দিয়ে দিয়ে করে? সে যাকে তাকে জিজ্ঞেস করে। এটা হতেই পারে না যে সে একজনকেই জিজ্ঞেস করবে স্পেসিফিক, বা এটাও হতে পারে না যে সবাইকে সে রেজিস্টারে দাগ দিয়ে দিয়ে জিজ্ঞেস করবে। তার যাকে মনে হবে তার সঙ্গেই নোংরামিটা করে। সেই জন্যই আজকে ভারতবর্ষে ধর্ষণের হার এই জায়গায় দাঁড়িয়েছে, এবং 97% ধর্ষণ এই ভারতবর্ষে হয় যেখানে অ্যাকিউজ ভিকটিমের পরিচিত। কতটা সাংঘাতিক বেদনাদায়ক বিষয়। ডক্টর হালদার, যে ভদ্রমহিলাকে, যে ছাত্রীকে আপনি ফেল করিয়েছিলেন ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন, হ্যাঁ 2007, থিওরিতে 67 পাওয়া সত্ত্বেও ইউ ফেলড হার জাস্ট বিকজ সেই ছাত্রী আপনার কুপ্রস্তাবে রাজি হননি। নামটা আপনি স্বীকার করবেন না, আমরা বলব। মানে আপনি হয় ছাত্রীর সঙ্গে এই ঘটনাটা ঘটানোর জন্য প্রকাশ্যে ক্ষমা চান, নয় আমরা আপনার নামটা প্রকাশ করি। এবং স্বাস্থ্যমন্ত্রী সহ স্বাস্থ্য বিষয়ক সকল আধিকারিক পদাধিকারীদেরকে অনুরোধ, 2007 সালে 67 পাওয়া সত্ত্বেও থিওরিতে FSM MBBS এর কোন ছাত্রী ফেল করে, এই নামটা বের করতে আপনাদের খুব বেশি হলে আনুমানিক 10 সেকেন্ড লাগবে। প্লিজ বের করে নিন। মিলিয়নিন অনিন্দ্য চৌধুরী নির্ভীক উত্তর, সত্যি কথা বলছে না ভুল কথা বলছে। আমি বলছি কেউ এই যে জাস্টিস চাই জাস্টিস চাই বলতে বলতে আপনাকে কেউ আসল জাস্টিস চাইতেই দিচ্ছে না। কাকুলি দেবী সঠিক কথা বলেছেন যে বিচারের লড়াই কখন চেয়ারের লড়াই হয়ে গেল বুঝতেই পারলাম না। 3টে শ্রেণীতে বিভক্ত। একটা শ্রেণী বলছে চেয়ার চাই, দ্বিতীয় শ্রেণী ওই প্রথম শ্রেণীর হাত শক্ত করার জন্য বলছে চরম অরাজকতা চাই, ওই যাদের অডিও আপনাদেরকে শোনালাম। আর তৃতীয় একটা শ্রেণী, যেটার মধ্যে আমার আপনার মতো অনেকে পড়ে, যারা বোঝে, মানে ওই সাড়ে বোঝে বা পৌনে বোঝে বা সোয়া বোঝে, পুরো বোঝে না। তারা কিছুটা শেয়ার করছে, কিছুটা গুলগাপ্পা ছড়িয়ে দিচ্ছে, দিয়ে বলছে ওমা আমি তো জানি না। নির্ভীক উত্তর কোমর বেঁধে লাগার পরে 8000 ঘন্টায় থেকে 450 ঘন্টায় ফেক পোস্টের সংখ্যা, নোংরা পোস্টের সংখ্যা নেমে এলো। তো তাহলে একটা ঘরে বসা নির্ভীক উত্তর যদি পারে, তাহলে এই এত বড় বড় লক্ষ লক্ষ কোটি টাকার চ্যানেলগুলো পারলো না? একটা ইনফ্লুয়েন্সার, এই শিলাজিৎ, মীর আফসার আলী, এনারা তো ইনফ্লুয়েন্সার প্রকৃত অর্থে। হ্যাঁ, ওই ইউটিউব ফেসবুকে নোংরা নোংরা কমেডি করে ওটা ইনফ্লুয়েন্সার বলে আমি মনে করি না। ওদের মধ্যেও অনেক ভালো আছে, লড়াই করে কাজ করে, কাজ করতে গিয়ে ভিন জেলায় গিয়ে ভিন রাজ্যে গিয়ে বিপদে পড়ে যায়, কিন্তু লড়াই করে কাজটা চালিয়ে যায়। অনেক ভালো ভালো ছেলে মেয়েরা আছে। কিন্তু এই শিলাজিৎ, রূপম ইসলাম, মীর আফসার আলীরা পারতেন তো একবার সদর্থক বার্তাটা দিতে যে ফেক নিউজ বর্জন করে লড়তে হবে ভাই, না হলে কিন্তু আমার গিটারটাও বন্দুক হয়ে যেতে পারে। পারতেন না বলতে? আর একটা চতুর্থ শ্রেণীর কথা তো বললামই না, একটু আগে তৃতীয়টা বললাম, যার মধ্যে আমার আপনার মতো অনেকে আছে, থাকতেও পারে। আর চতুর্থটা হচ্ছে আমরাই। আমরা এই প্রতিবাদ, মানে ওই যেটা সঞ্জয় রায়কে বাঁচানোর মিটিং মিছিলগুলো হচ্ছে, যে সঞ্জয় রায় কিচ্ছু করেনি, ওকে ছেড়ে দাও, আসল অপরাধীকে কলকাতা পুলিশ লুকিয়ে রাখছে, মমতা ব্যানার্জি লুকিয়ে রাখছে, এই যে আন্দোলন, এই আন্দোলনের কাউন্টার আমাদের যাদের করা উচিত, আমরা কি করছি এক্স্যাক্টলি? হ্যাঁ, আমি ধন্যবাদ জানাবো, আপনারা অনেকে করেছেন, অবশ্যই করেছেন। মিনিটে 50-100 করে লিঙ্ক পেয়েছি, রিকোয়েস্ট পেয়েছি হোয়াটসঅ্যাপে, দাদা এটা দেখুন, এই পোস্ট এই করছে, ওই পোস্ট ওই করছে। মিনিটে 50-100 পাচ্ছিলাম।
আপনাদের জন্যই সম্ভব হয়েছে সেগুলোকে রোধ করা। কিন্তু একটা বড় শ্রেণী রয়েছে যারা আজও গুড বয় বাবু সাহেব সেজে বসে আছে। এই বাবু সাহেবদের কথা হচ্ছে, আমি নাইব তবু চুল ভিজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে, আমার পদ্ম পাতায় লাগবে না জল, কলঙ্ক পাক যতই ঘাটি। এই শ্রেণীটাকে চিহ্নিত করুন। আমি দলমত নির্বিশেষে বলছি, একদম কেউ আমার কথাটাকে সাবান ভেবে নিজের গায়ে ঘষে নিয়ে শুধু শুধু রেগে যাবেন না। আমি দলমত নির্বিশেষে বলছি। কিছু ব্যক্তি এত ভীষণ রকম ভাবে আত্মতুষ্টিতে ভোগে ৩৬৫ দিন, যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই যুদ্ধে সামনের সারিতে বুক চিতিয়ে দাঁড়িয়ে লড়াইটা করছেন, তখন কিছু ক্ষীর খাওয়া ব্যক্তি বিশেষ আড়াল আবডালে আজও গুড বয় সাজছে। না না, আমি তো বাজে কথা বলি না, না না, আমি তো কারোর সঙ্গে ঝামেলা করি না। আরে ঝামেলা কেন করবি না? বাংলার মাটিটা তোমার মা না? সেই মাটিটা কলুষিত করা হচ্ছে না? তখন তোমার কি করা উচিত? এই যুদ্ধের বাজার বলেই আমি বলবো, এই যুদ্ধের বাজারেও আপনি একটা শ্রেণীকে দেখবেন যারা মঙ্গল গ্রহের মিডিয়ার কন্টেন্টও শেয়ার করছে, শুধু নির্ভীক উত্তরটা করছে না, চোখে পড়ে না। এতে কি হচ্ছে জানো? এতে মানুষ হাসছে, বলছে যুদ্ধকালীন পরিস্থিতিতেও ঘরের মধ্যে ঘর, তোরা বরং এই নোংরামিটাই কর, আসল কাজ করার জন্যে আছে তো, আছে তো। আমি বাংলার মানুষকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মুখ্যমন্ত্রী, অবশ্যই তৃণমূলের দলনেত্রী তো বটেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সবার মুখ্যমন্ত্রী, বিজেপিরও মুখ্যমন্ত্রী, সিপিএমেরও মুখ্যমন্ত্রী, নির্দলেরও মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী, এই বাংলার সকলের মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তিনি একজন দক্ষ প্রশাসক, একজন সাংসদ হিসেবে বারবার নিজেকে প্রমাণ করেছেন। কিয়ৎক্ষণের জন্য এটাকে আপনার রাজনৈতিক ডিউটি ভাবা বন্ধ করে দিন, দেখবেন আপনার প্রতিবাদের ভাষা পাল্টে গেছে। আপনারা বড় লাল ফিতের ফাঁসে আটকে ফেলেছেন নিজেদেরকে। এটা বললে ওয়ার্ডে অমুকে অমুক জিজ্ঞেস করবে, তারপরে ব্লকে ফোন হবে, তারপরে জেলা থেকে আমায় SMS করবে, তারপরে কিছু একটা হবে। ওয়াই? ফর হোয়াট? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে, জননেত্রী হিসেবে এবং একজন লড়াকু মানুষ, একজন বাংলা প্রেমী মানুষ হিসেবে, এবং তার সুযোগ্য সেনাপতি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনারা দুজন বার্তা দিয়েছেন তো, নোংরামি হলে তার পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে। নোংরামির জবাব আপনারা নোংরামি দিয়ে দেবেন না, কিন্তু প্রতিরোধটা তো করতে হবে। কার অঙ্গুলি হেলনের অপেক্ষায় আছেন তাহলে? এরপরে আর কে বলবে? জর্জ বুশ বলবে আপনাকে? নিজে যেটা করছেন না সেটা অন্যের কাঁধে চাপাবেন না। অনেক মানুষ আছেন নিজের ভালো মন্দর ঊর্ধ্বে গিয়ে লড়াইটাকে মাটি কামড়ে দাঁতে দাঁত চেপে করেছেন, কোনো রাজনৈতিক স্বার্থে না, শুধুমাত্র এই বাংলাটাকে ভালো রাখার জন্য। মনে রাখবেন, আপনার ফেসবুক ওয়াল কিন্তু আপনি পাল্টাতে পারবেন না। এটা আমি সকলকে বলছি, সকলকে। কলকাতা পুলিশের পোস্ট দেখলেই হা, নোংরা মিম। কলকাতা পুলিশের মেয়েও হচ্ছে বড়, পশ্চিমবঙ্গ পুলিশের মেয়েও হচ্ছে বড়, এসব কবিতা। আমি বলছি তোমাদেরও করব ব্যবস্থা।
নিজের হাতে বুকটা এবার চেপে ধরো। ট্রিটমেন্ট আমি জানি না, প্রশাসন কি করবে আমি জানি না, এটা প্রশাসনের ব্যাপার। প্রশাসনিক আমি কেউ নই। প্রশাসনের যেটা ভালো মনে হবে ওটা ওনারা করবেন। ওনারা আপনাদেরকে অভিবাদন জানাবেন, নাকি ওনারা আপনাদের বিরুদ্ধে যারা নোংরামি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, সেটা প্রশাসন জানে। ওটা আমি বলতে পারবো না, ওটা আমার বলার এখতিয়ার নয়। এখনো অবধি দেখেছি যারা নোংরামি করছে প্রশাসন তাদেরকে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিচ্ছে। আমি বলছি বাংলার প্রচুর মানুষ কিন্তু জেনে গেল, তোমার পাড়ায়, তোমার জেলায়, তোমার এলাকায়, তোমার কর্মস্থলে, তোমার রেগুলার যাতায়াতের জায়গাগুলোয় অনেকে জেনে গেল যে তুমি কোন দল করো ওটা কোনো ফ্যাক্টরি না, তুমি নোংরামি করো। আর তুমি বাংলাদেশের জামাতের তাবেদারি করো, জেনে বা না জেনে। এটা কিন্তু অনেকে জেনে গেল। জীবনটা কিন্তু এখানেই আমাদের শেষ নয়, জীবনের পরেও চলবে। আমার এই বক্তব্যটাকে অতি বড় ভদ্রলোক বলবে ও প্রতিবাদের বিরুদ্ধে হুমকি। আমি বলবো ঠাকুর ঘরে কে, আমি তো কোলা খাইনি। আমি তো তাদের বলছি যারা নোংরামি করছে, আমি তো আপনাকে বলছি না দাদা ভাই দিদি ভাই। সিস্টেমেটিক ম্যানারে একটা রাজ্যকে বিকলাঙ্গ করে দেওয়ার একটা ব্লুপ্রিন্ট নিয়ে এই ঘটনা, এই নোংরাতর ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক বাস্তবায়িত করতে রাস্তায় নেমেছে। এক শ্রেণী, তারা কোনো জাস্টিসের অপেক্ষায় নেই। কেউ যদি আমার ওই আরজি করের বোনটার জন্য সত্যিকারের জাস্টিস চাইতো, সে আরেকজন মহিলাকে নোংরা আক্রমণ করতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায়ও মহিলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাও তো একজন নারী হতে পারে, 10 বছর বয়স হয়নি এখনো, তাও তো নারী। আমি বলছি ডিফেন্সিভ হওয়ার আর কোনো জায়গা নেই। অ্যান আই ফর অ্যান আই মেক্স দ্য ওয়ার্ল্ড ব্লাইন্ড। যদি ব্লাইন্ড হতে হয় হবে, কোনো অসুবিধা নেই। যখন ডক্টর কুণাল সরকাররা বলে যে আরো 1000 পেশেন্ট মরলে মরুক, কিন্তু এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, তখন অপরাধ হয় না। তাহলে আমরা কেন বলবো না যে অ্যান আই ফর অ্যান আই? হ্যাঁ, ইট মারলে পাটকেল, এর বাইরে কোনো ফ্র্যাকশন নয়, ডেসিমেল নয়, ইটস আ বাইনারি, হয় 1 নয় 0। বক্তব্যগুলো শেয়ার করুন, কাউন্টার করুন। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী।